ভেতরটা এত গাছপালা আর বেশ কয়েকটা মাঠ আছে। যতক্ষণ না বাইক দাঁড়াচ্ছে ততক্ষণ একদমই গরম লাগছে না। এই যে সিজিআর পাশ দিয়ে বেরিয়ে গেল। জায়গাটা খুব সুন্দর, এখানে একটু ছায়ার তলায় দাঁড়িয়ে একটু জল ঠল খাওয়া হচ্ছে। দাদা আমাদের আখের শরবত করে দিচ্ছে আর এখানে পুরো বলতায় ভর্তি। এসে গেছি অম্বিকা কালনার 108 শিব মন্দির। ভেতরের বৃত্তের মন্দিরগুলোতে প্রত্যেকটাতে সাদা শিবলিঙ্গ আছে। প্রতাপেশ্বর মন্দির ক্রস করেই বাদিকে পড়বে রাসমঞ্চ। এই মন্দিরটা হচ্ছে জলেশ্বর মন্দির। ব্যাগটা খোলা ছিল, ব্যাগের থেকে ওর জ্যাকেটটা খুলে পড়ে গেছে। গুড মর্নিং বন্ধুরা, এখন আমরা ডানকুনিতে সৃঞ্জয়ের বাড়ির ঠিক নিচেই রয়েছি। আমরা একটুখানি ছোট্ট একটা রাইডে বেরোচ্ছি। আমাদের কাল সন্ধেবেলায় প্ল্যান হয়েছে যে আমরা কোথায় যাব। আশা করি থাম্বনেলটা দেখে বুঝতেই পারছি না আমরা কোথায় যাচ্ছি। তাও বলে দিচ্ছি, আমরা যাচ্ছি এখন কালনা, অম্বিকা কালনাতে যাচ্ছি। এই সৃঞ্জয় রেডি, আর ওই সাইডে সুস্মিত বাইক বের করছে। তারপর আমরা রওনা দেব। পৌঁছাই, দেখি কতক্ষণ লাগে, তারপর ওখানে দেখা হচ্ছে। আর রাস্তায় যেতে যেতে দেখাচ্ছি সমস্ত সিনারি। সৃঞ্জয় বাইক রেডি, সুস্মিত বাইক বের করছে। আর এইদিকে বারান্দায় কাকিমা দাঁড়িয়ে আছে, দেখাই আপনাদের। ওই যে কাকিমা দাঁড়িয়ে আছে। টাটা। আমরা বেরিয়ে পড়েছি। আর প্রথমে সৃঞ্জয় একটা ডিটুর নিয়ে নিয়েছে। ডানকুনি হাউজিং এর ভেতর দিয়ে যাচ্ছি আমরা। ভেতরটা এত গাছপালা আর বেশ কয়েকটা মাঠ আছে। এই সামনে একটা মাঠ, তারপরে এগিয়ে গিয়ে আরেকটা মাঠ আছে, একটা ছোট মাঠ আছে, দুটো পার্ক আছে। কালকে রাত্রিবেলা আপনাদের একটা পার্ক আমরা দেখিয়েছি। আর এত গাছপালা, মেইনলি সেটাই আমার সব থেকে বেশি ভালো লাগে। এত সুন্দর জায়গাটা। কাল সন্ধ্যেবেলা এই মাঠটা থেকে ঘুরে এলাম আমরা। আমাকে প্রথমে একটা পেট্রোল পাম্পে গিয়ে একটু পেট্রোল নিতে হবে। সৃঞ্জয়ও পেট্রোল নেবে। এদিকে এত জ্যাম, তাই আমরা বাদিকে উত্তরপাড়ার দিকে রাস্তাটা নিয়ে বেরিয়ে গেলাম। পিছনে ডানকুনি ক্রসিং। এই যে সামনে ফ্লাইওভারটা, এই ফ্লাইওভারটা হচ্ছে দিল্লি রোড, ওল্ড দিল্লি রোড। আমরা এখান থেকে একটু লেফট নিয়ে নেব, সামনে গিয়ে ওই রাস্তাটায় জয়েন করব। আর আশা করছি নিচে পেট্রোল পাম্প পেয়ে যাব, কারণ পেট্রোল নিতে হবে। তেল ঠেল নিয়ে বেরিয়ে পড়েছি। তবে এই রাস্তাটা প্রপার হাইওয়ে, ওল্ড দিল্লি রোড। তবে এই ট্রাক, টোটো, অমুক তমুক এইসবের থাকার কারণে হাইওয়ের ফিলটা এখনো পাচ্ছি না। এই রাস্তাটা বেসিক্যালি চন্দননগর, শ্রীরামপুর আমরা যে গেছিলাম এই রাস্তাটা দিয়েই গেছিলাম। তো আমরা এবারও চন্দননগর ক্রস করে আরো এগিয়ে যাব। আর নদীর ওই পারে কল্যাণী, এইসব জায়গাগুলো থাকবে। মানে হুগলি নদীর ওই পারটা কল্যাণী থাকবে। বাট আমরা ওগুলো ক্রস করে কালনা যাব। এই রাস্তাটাতে যেটা প্রবলেম সেটা হচ্ছে প্রচুর সিগন্যাল, আর তারপরে জায়গায় জায়গায় কাজ হচ্ছে, তো ডাইভারশনও আছে ভালো। পেট্রোল পাম্পেও এত টাইম লেগে গেল, এত গাড়ি ছিল যে ওখানে অনেকটা টাইম গেল। মোটামুটি 75-80 কিলোমিটার মতন সৃঞ্জয়দের বাড়ির থেকে অম্বিকা কালনা, যেখানে আমাদের আজকে যাওয়ার কথা। ভালোই গরম আছে, কিন্তু যতক্ষণ না বাইক দাঁড়াচ্ছে ততক্ষণ একদমই গরম লাগছে না। এই যে সৃঞ্জয় পাশ দিয়ে বেরিয়ে গেল, ততক্ষণ একদমই গরম লাগছে না। এই হাওয়াটার জন্যে ন্যাচারালি এয়ার কুল, ন্যাচারালি অ্যাসপিরেটেড ইঞ্জিন আমরা।
সামনে লেখা আছে বর্ধমান 87 কিলোমিটার, তারকেশ্বর 35। সামনে থেকে একটু গিয়ে লেফট নিতে হবে, আর সামনে থেকে ডান দিক গেলে 3 কিলোমিটার পরেই শেওড়াফুলি। আমরা আপাতত স্ট্রেটই যাব। আর এই যে বাঁদিকে ডাইভারশনটা, প্রচুর সিগন্যাল, একটু পরে পরে গিয়ে সিগন্যাল। ধাবা ক্রস করলাম, কিচেন সূত্রা ক্রস করে এগিয়ে যাচ্ছি, দেখছি এখানে অনেক বাইকার এসছে কিচেন সূত্রাতে টাইম পাস করতে। এখানে আবার আরেকটা আছে বাইকার্স ধাবা, অনেকগুলো খাওয়ার জায়গা আছে। মানে এই রাস্তাটায় এসে জাস্ট একদিন লাঞ্চ করে আবার ফেরত যাওয়াটা একটা ভালো টাইম পাস। যদিও গরমকালে বাইকে আসাটা টাফ হবে, একদিন গাড়ি করে আসতে হবে। আমরা এখন বর্ধমানের দিকে ডাইভারশনটা নিলাম, এই ব্রিজগুলোর বা ফ্লাইওভারটার উপর দিয়ে বর্ধমান ক্রস করে কালনা যাব। আর এখান থেকে বর্ধমান হচ্ছে 66 কিলোমিটার। তার আগে পালশিত পড়বে, পালশিত হচ্ছে গিয়ে 56 কিলোমিটার এখান থেকে, আর পান্ডুয়া হচ্ছে 16 কিলোমিটার। আমরা এখন মগরা পৌঁছে গেছি, আর মগরার এখানে প্রচন্ড ভিড়, আর গরমটা যেন বিশাল বেড়ে গেল। বাইকের স্পিডও কমে গেছে, প্রচন্ড ভিড়। তার উপরে আজকে রোববার দিন, তো সবাই বাজার টাজার করতে বেরিয়েছে, কাজে মানে বাড়ির কাজে বেরিয়েছে। প্রচুর মোটর সাইকেল, গাড়ি, ভ্যান, ট্রাক, তার উপরে বিশাল গরম। আবার ল্যান্ডস্কেপটা চেঞ্জ হয়ে গেছে, দেখুন বাদিকে ঝোপগুলো অন্যরকম, আর ফাঁকা ফাঁকা মাঠ। যত লাল মাটির দিকে যাব তত ভেজিটেশন চেঞ্জ হবে। আমাকে একটু পাস দিল। আমরা একটা জায়গায় এসে দাঁড়ালাম, প্রায় এসে গেছি, আর 25 মিনিট মতো বাকি আছে। জায়গাটা খুব সুন্দর, এখানে একটু ছায়ার তলে দাঁড়িয়ে একটু জল টল খাওয়া হচ্ছে, সুস্মিত জল খাচ্ছে। আর এই যে সৃঞ্জয়, জায়গাটা দেখাচ্ছি, খুব সুন্দর একটা পাড়া গাঁ, গাছ, পুরো গাছগাছালিতে ভর্তি আর ধান খেতে ভর্তি। রাস্তায় যতক্ষণ ধরে আসছি একটু বাইক দাঁড়ালেই একদম ঝলসে যাচ্ছি, কিন্তু বাইকটা অন থাকলে মানে মুভমেন্টে থাকলে অসুবিধা হচ্ছে না। এখনও যে দাঁড়িয়ে আছি, বাইরে মারাত্মক তাপ কিন্তু মানে রাস্তায়, কিন্তু এই গাছের তলায় দাঁড়িয়ে আছি না, একদম মিষ্টি হাওয়া দিচ্ছে, এখানে মনে হচ্ছে এসিতে দাঁড়িয়ে আছি। এটাই আজব। আর গাছ লাগানো উচিত, গাছ কাটা উচিত না, এখানে এলে বুঝতে পারবেন। আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার চারপাশটা এরকম, দেখছেন কিরকম রোদ। আর আমরা এই গাছটার তলে দাঁড়িয়ে আছি, একদম ঠান্ডা লাগছে। ওই দূরে দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, এগুলো এক পাল ভেড়া চলেছে। এবার রওনা দেব, আর বোধহয় 25 থেকে 28 মিনিট বাকি আছে, 15 কিলোমিটার পৌঁছে দেখি, কারণ 12টার সময় মন্দির বন্ধ হয়ে যায়, 12টার আগে পৌঁছাতে হবে। আমরা এই শেষের দিকে একটা গলিতে ঢুকেছি, মানে কালনা ঢুকে গেছি। এখন এই গলিটায় ঢুকেছি, এই গলিটা দিয়ে বোধহয় মন্দিরটায় যাওয়া যায়, এটাই ফাইনাল স্ট্রেচ। ম্যাপে দেখাচ্ছে 5 মিনিট, যদিও ম্যাপে অন্য একটা রাস্তা দেখাচ্ছে, আর এখানে লোকালরা বললো যে এই রাস্তাটা দিয়ে যেতে। এসে গেছি অম্বিকা কালনার 108 শিব মন্দির। কালনা বর্ধমান জেলার একটি প্রাচীন শহর ও বাংলার অন্যতম টেরাকোটা মন্দিরের শহর। সমগ্র কালনা জুড়ে অনেক মন্দির আছে, যার মধ্যে এই 108 শিব মন্দির অন্যতম। মন্দিরে কোনো প্রবেশ মূল্য নেই। যদি আপনারা ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করতে চান তাহলে 25 টাকা করে টিকিট কাটতে হবে। গোলাকারে এই মন্দিরের বাইরের অংশে আছে 74টি শিব মন্দির, আর ভেতরে আছে 34টি শিব মন্দির। এই মন্দিরটি রাজা তেজ বাহাদুর 1809 সালে নির্মাণ করেছিলেন। বাইরের বৃত্তের মন্দিরগুলোতে
একটা করে সাদা ও একটা করে কালো শিবলিঙ্গ আছে, যেগুলো ভালো করে দেখলে বুঝতে পারবেন ক্লকওয়াইজ ও অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে শিবলিঙ্গগুলো ঘুরছে। বাইরের ৭৪টি মন্দির ছেড়ে এবার আমরা ঢুকছি ভেতরে ৩৪টি মন্দির দেখতে। দূরে রয়েছে ঢাকা দেওয়া একটা কুয়ো আর একটা সুন্দর গাছ যেটা ছায়া দিয়ে রয়েছে আমাদের। ভেতরের বৃত্তের মন্দিরগুলোতে প্রত্যেকটাতে সাদা শিবলিঙ্গ আছে। এখানে আসার আগে শুনেছিলাম মন্দিরটি দুপুর ১২টায় বন্ধ হয়ে যায় কিছুক্ষণের জন্য, কিন্তু এখানে এসে শুনলাম মন্দিরটি এখন সকালবেলা থেকে সন্ধ্যেবেলা অবধি খোলা থাকে। ১০৮ শিব মন্দির দেখা হলো, এবার আমরা উল্টো দিকে যাব রাজবাড়ি কমপ্লেক্সে। আমরা একটু আখের শরবত খাচ্ছি, দাদা আমাদের আখের শরবত করে দিচ্ছে, আর এখানে পুরো বলতায় ভর্তি। ম্যাম। হ্যাঁ, ধন্যবাদ দাদা। কি ঠিকঠাক? হ্যাঁ, একদম ফ্রেশ হয়ে গেল, রিফ্রেশিং। মন্দির থেকে বেরিয়েই উল্টো দিকে রয়েছে রাজবাড়ি কমপ্লেক্স। এই রাজবাড়ি কমপ্লেক্সেও কোনো প্রবেশ মূল্য নেই। শিয়ালদা বা হাওড়া স্টেশন থেকে কাটোয়া লোকাল ধরে আপনারা কালনা স্টেশনে নেমে টোটো ধরে সোজা চলে আসতে পারেন এখানে, অথবা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে গাড়ি করে চলে আসতে পারেন। রাজবাড়ি কমপ্লেক্সে ঢুকেই প্রথমে চোখে পড়বে প্রতাপেশ্বর মন্দির। মন্দিরের গায়ে সূক্ষ্ম টেরাকোটার কাজ আপনাদের মন্ত্রমুগ্ধ করবে। সামনে আমরা এখানে ভেতরে ঘুরতে এসেছি আর দেখছি সামনে একটা রাজবাড়ি, লক্ষ্মী বাড়ি, রাজবাড়ি, কালনা কোরাস। এখন আমরা যাব না, বাট পরে কখনো এসে যাওয়া যাবে যদি অ্যালাউ করে। রাজবাড়ি কমপ্লেক্স ভেতরটা পুরো। জায়গাটা খুবই ওয়েল মেনটেন্ড, কোথাও কোনো আবর্জনা পড়ে থাকতে দেখা যায়নি। প্রতাপেশ্বর মন্দির ক্রস করেই বাদিকে পড়বে রাসমঞ্চ। রাসমঞ্চের টেরাকোটার কারুকার্য সেটাও অতীব সুন্দর। এরপর আমরা প্রবেশ করছি লালজি মন্দিরে। এই মন্দিরটি ১৭৩৯ খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল। মন্দিরের সামনেই রয়েছে একটি নাটমণ্ডপ আর একটি পর্বতাকৃত মন্দির যা গিরি গোবর্ধন নামে পরিচিত। লালজি মন্দির থেকে বেরিয়েই বাঁদিকে রয়েছে পঞ্চরত্ন মন্দির, মানে ৫টি শিব মন্দির। রয়েছে রূপেশ্বর মন্দির। প্রত্যেকটা মন্দিরের টেরাকোটার কাজ অপূর্ব সুন্দর, যা আপনাদের বিষ্ণুপুরের মন্দিরের কথা মনে করিয়ে দেবে। এরপর আমরা প্রবেশ করলাম কৃষ্ণচন্দ্রজির মন্দিরে। ৬৫ ফুট উঁচু এই মন্দিরটি ১৭৫১ থেকে ৫৫ খ্রিস্টাব্দে নির্মিত হয়েছে। এই মন্দিরটির সঙ্গে লালজি মন্দিরের গঠনের অনেক মিল আছে। ৩ তলা এই মন্দিরের গর্ভগৃহে রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি। এখানে এসে আমাদের সব থেকে ভালো যেটা লেগেছে সেটা হলো এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা। কোনো প্রবেশ মূল্য না থাকা সত্ত্বেও জায়গাটা যে এতটা মেইনটেন্ড তা দেখে সত্যিই মুগ্ধ হলাম। সামনের মন্দিরটা হচ্ছে রত্নেশ্বর মন্দির, আর এই মন্দিরটা হচ্ছে জলেশ্বর মন্দির। আমরা এখন বাড়ি ফিরছি, প্রচন্ড গরম, তাই জন্যে ওখানে আরো দুটো মন্দির ছিল, জলেশ্বর মন্দির আর রত্নেশ্বর মন্দির, ওগুলোতে যাওয়া হলো না, এত গরম লেগেছে। এখন আমরা মনে হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব গুগল ম্যাপ দেখে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিই। প্রচন্ড গরম লাগছে। আর এখন যে সিচুয়েশনটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে বাইক চলাকালীনও গায়ে হাওয়া লাগা সত্ত্বেও মনে হচ্ছে যেন খুব গরম, আর দাঁড়িয়ে গেলে তো মনে হচ্ছে পুরো গা হাত পা পুড়ে যাবে। এবার আপনারা অনেকেই বলতে পারেন যে বেরোনোর কি দরকার ছিল এই গরমে। অ্যাকচুয়ালি আমি আর চন্দ্রিমা সেই জানুয়ারির পর আর কোথাও বেরোইনি ঘুরতে, নানান রকম কারণে প্রত্যেকটা ট্যুর ক্যান্সেল হয়েছে। আমার হেলথ ইস্যুজের জন্য, অফিসের কাজের চাপের জন্য, অন্য কোনো কারণের জন্য একটা ট্যুর প্ল্যান করা হয়েছে, সেটাতে ধরে নিন আরো কিছু লোক ইনভলভ আছে, তারা যাবে না, লাস্ট মোমেন্টে ক্যান্সেল হয়ে গেছে তার জন্যে। তো তাই জন্যে
আজকের ব্যাপারটা ছিল হচ্ছে কি একটা শর্ট ট্যুরই হোক, কিন্তু বেরোতে হবে, ওই কারণেই বেরিয়েছি। আর যাই হোক, ঘোরা তো হলো। আর আমার সার্জারির পরেই প্রথম আমি একটু লং এ এলাম বাইকে করে, তো সেটাও একটা দরকার ছিল দেখার জন্য যে ইফ এভরিথিং ইজ ব্যাক টু নর্মাল। আর এখন অবধি মনে হচ্ছে এভরিথিং ইজ ব্যাক টু নর্মাল। আমরা মন্দির ঘুরে ব্যাক করছিলাম, এবার একটা জায়গায় এসে দাঁড়ালাম, কিন্তু সৃঞ্জয় যখন এসে দাঁড়ালো, সৃঞ্জয়ের ব্যাগটা খোলা ছিল, ব্যাগের থেকে ওর জ্যাকেটটা খুলে পড়ে গেছে। এবার কোথায় পড়ে গেছে জানি না, সৃঞ্জয় আবার ব্যাক করলো ওদিকে। রাস্তায় যদি দেখতে পায় তো ভালো, নয় তো জ্যাকেটটা গেল। এবার নতুন জ্যাকেট ওর কিছুদিন আগে, কিছু মাস আগে, মানে বেসিক্যালি আমাদের সিকিম যাওয়ার আগে কেনা হয়েছিল, আগে কিনেছিল, 1 বছরও হয়নি, পুজোর সময় কিনেছিল রয়্যাল এনফিল্ড থেকে দাম দিয়ে। আর এতটা রাস্তা আর মারাত্মক গরম। আমরা যে মন্দিরগুলো ভালো মতো ঘুরে দেখবো সেটা করতে পারিনি, এত গরম। আর খালি পায়ে যেতে হয়েছে, পা রাখা যাচ্ছে না মেঝেতে। তো কোনো মতে দুটো দিক ঘুরে চলে এসছি। আবার কোনো সময় আসবো, ঠান্ডা পড়লে, শীতকালে আসতে হবে ভালো করে ঘুরে দেখার জন্য। দেখিও পায় কিনা জ্যাকেটটা খুঁজে। সৃঞ্জয় এসে গেছে, কিন্তু জ্যাকেটটাও খুঁজে পায়নি। কোথায় পড়েছে বুঝতে পেরেছো? বাড়ি চলে এসেছি, ডানকুনি হাউসিং, সৃঞ্জয়ের বাড়ি। এবার বাড়িতে গিয়ে ফ্রেশ হতে হবে। এখন দুপুর 2:10 বাজে। আমরা ওখান থেকে 12টার সময় রওনা দিয়েছি। আরও 10-15 মিনিট আগে হয়তো ঢুকে যেতাম, কিন্তু দুটো জায়গায় আমরা ব্রেক নিয়েছি, যার ফলে এখন 2:10 বেজে গেছে। প্রচণ্ড টায়ার্ড, এত গরম, এত তাপ। সবাই ঘরে গিয়ে ফ্রেশ হব, তারপর কথা হচ্ছে। ফাইনালি আমরা সৃঞ্জয়দের বাড়িতে ফেরত চলে এসেছি, আর ফ্রেশ হয়ে এবার খেতে বসছি। মানে এত টায়ার্ড সবাই, এত টায়ার্ড যে এই রোদের মধ্যে যে এই সিচুয়েশন হবে আমরা জানতাম না। যাই হোক, ঘোরাটা কিন্তু খারাপ হয়নি, ভালোই হয়েছে। ডর কে আগে জিত হে। তো বেসিক্যালি এখন ফ্রেশ হয়ে ভাত, ডাল, আলু সেদ্ধ আর দই কাতলা এইটা খাবো, খেয়ে তারপরে রিল্যাক্স এন্ড আড্ডা। আশা করছি আপনাদের এই ব্লগটা তাহলে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। বুঝতেই পারছেন আমরা অনেকদিন পর এই ব্লগটা এনেছি, স্পেশালি আমার সার্জারির পর তো বটেই। আর এই গরমের মধ্যে আপনাদের জন্যে আমরা একটা জায়গায় রাইড করে এলাম, ব্লগটা বানালাম। তো অনেকটা এফর্ট দিয়েছি, আরও ব্লগস আসবে। তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর ভালো থাকবেন, খুশি থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ব্লগ দেখতে থাকবেন। বাই বাই, টাটা। সৃঞ্জয় গাড়ি পার্কিং করছে, সৃঞ্জয় বাইক পার্ক করছে ব্যাগ গিয়ার দিয়ে। তো আমরা ভুল রাস্তায় চলে এসেছি। সুস্মিতা এখানটাতে রেখেছে গাড়ি, সুস্মিতা এখানে রেখেছে বাইক। কি হলো?